এখন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আর আহ, মানে দেশান্তরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা, এটা তার বায়োলজিক্যাল পরিচয় হতে পারে, এটা তার বায়োলজিক্যাল পরিচয়। কিন্তু আমাদের কাছে তার পরিচয়টা ভিন্ন এবং ব্যাপক, অনেক বড়। আমি যেটা একটু একটু সময় নিয়ে বলি আপনাকে, যেটা আমার কাছে জি। এখন আশ্চর্য লাগে, আপনি যেটা বললেন, আমি যেটা সবচেয়ে বেশি অবাক হই, এই আমি আপনার সাথে কথা বলার আগে যখন আমি আসছিলাম আমার কাজের জায়গা থেকে, ফেসবুকে দেখলাম সবাই খালি মেজর ডালিমের, আমি ডালিম বলছি বই থেকে উদ্ধৃতি দিচ্ছে। পরিস্থিতি কতটা খারাপ হলে এবং পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে হলে তার বই থেকে রেফারেন্স নিতে হয়। ভাই, আমার স্ত্রীকে যদি কেউ তুলে নিতে হয়, আমার স্ত্রীকেও যদি কেউ তুলে নিয়ে যায়, আমি আপনাকে গুলি করব, আমি ভাবিকে গুলি করব, আমি আপনার পুরো পরিবারকে গুলি করব। একটা এত বড় একটা জিনিসকে এই মাত্রায় নামিয়ে আনা, এটার জন্য তো আগের সরকারই দায়ী, আওয়ামী লীগই দায়ী। কারণ ধরেন, আপনার মনে আছে আমি বলি কোথায় বঙ্গবন্ধুর শেষ সর্বনাশটা তারা করেছিল, যেটা আমি বিস্ময়ের চোখে দেখেছি, হতাশ হয়ে দেখেছি, যে একটা লেজার শো করেছিল। আপনার মনে আছে যে শততম মনে আছে। জন্মবার্ষিকীর একটা জি, জি। লেজার শো, নেমেই বঙ্গবন্ধু মিলিয়ে গেল, গলে গেল, এরকম একটা ব্যাপার। এই যে শয়ে শয়ে কোটি টাকা খরচ করে যিনি করেছিলেন, প্ল্যান যার ছিল, তিনি এখন কারাগারে আছেন। হঠাৎ করে এশিয়ার সর্বশ্রেষ্ঠ কবি হয়ে যাওয়া, হ্যাঁ, আপনার আমাদের কামাল ভাই, এখন উনি কারাগারে ঢুকে গেছে। হুম। তখন তো দেখি মানে কামাল ভাই ছাড়া আর কোনো কবি নাই, এবং সকলে লবিং দিচ্ছে কি করে একটা বাংলা একাডেমি কিংবা একুশে পদক পাওয়া যায়, উনি বলে দিলেই নাকি হয়ে যাবে। দেখেন, এখন আওয়ামী লীগের সমালোচনা করা অনেক সময় একটু খারাপও লাগে, কারণ তারা খুবই কঠিন অবস্থায় আছে। ধরেন, এখন ঘটনা হইলো, আপনাকে কেউ ছেড়ে দিছে, তারপর মারতেছে, আর আপনি মাঠে মাঠে দৌড়াইতেছেন, তাহলে আপনাকে আমি উৎসাহ দিব, এই বেটা তুইও মার, এই তো তুইও মার বেটা, ডান্ডা ডান্ডা দুইটা চারটা লো। এইটা হলো বাইন্দা মার, মানে পিলারের লগে বাইন্দা পিটাইতেছে। এখন তো সমাজ, এখন তো ওদের জন্য শোক প্রকাশ ছাড়া আর কোনো পথ নাই। হ্যাঁ, মানে পুরা দলটাকে একটা পিলারের সাথে বাইন্দা কয় মার, এবার যারা যারা পারস। ও তো মাইর দেওয়ার ক্ষমতা নাই। ঠিক আছে। এখন ঘটনা হলো, আমি যেটা বলি, আমি আওয়ামী লীগ বিষয়ে আমার কঠোর সমালোচনা থাকে এবং থাকবেও, কিন্তু আমি বঙ্গবন্ধু, জয় বাংলা, মুক্তিযুদ্ধ, এই তিনটে বিষয়ে আপোষ করতে চাই না, করব না। এখন একটা জিনিস দেখেন, সেদিন আমি এক জায়গায় বলেছি এটা, যে জেনজিদেরকে আমরা নাকি বুঝি না। ঠিক আছে, বুঝি না, জেনজিদের ভাষা বুঝি না, এটা বুঝি না, ওইটা বুঝি না। জেনজিরা সারাক্ষণ পাকিস্তান পাকিস্তান করে অস্থির। তা আমার কথা হচ্ছে, তোমরা পাকিস্তান থেকে দুইটা জিনিস শিখতে পারো না ভাই? অথবা বাপরা দুইটা জিনিস শিখো। পাকিস্তানের কোনো মানুষ তার দেশের নিন্দা করে না, আর তার জাতির পিতার সমালোচনা বা গালাগালি করে না। তোমরা এই দুইটা জিনিস শিখতে পারো না? কোনো পাকিস্তানিকে আমি দেখি নাই যে পাকিস্তানের নিন্দা করে এবং কায়েদে আজমের নিন্দা করে, মানে মোহাম্মদ আলী জিন্নার নিন্দা করে। তো তুমি করো কেন? তুমি তো ওদেরকে ভালোবাসো না? ওদের থেকে এই দুইটা জিনিস শিখো। তো বিষয়টা আমি এই জায়গায় এনে দাঁড় করাই আপনাকে। এটা নিয়ম হচ্ছে, যখন আপনি অনেক উপরে যাবেন, যেতে 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 যখন শূন্যে অন্তরিক্ষে যাবেন, তখন নেমে আসা ছাড়া আপনার আর কোনো পথ নাই। এই জন্য ধীরে ধীরে যেতে হয় এবং গিয়ে ওখানে স্থিত হতে হয়। এমন জায়গায় নিয়ে গেছিল বিষয়টাকে। এখন আওয়ামী লীগের লোকরা ভাববে আমি বোধহয় একটু বাড়াবাড়ি করে বলছি। আমি যেটা বলতে চাচ্ছি আপনার, আমি কথাটা তাহলে বলেই ফেলি আপনাকে। আপনি জি, নিজেই জি, একটা বলেন। পরিমাপ দেখেন তো, একটা পরিমাপ দেখেন। বিরিয়ানির ফ্রি প্যাকেট, খালি কি বলে, পানি ভর্তি বোতল, শূন্য চেয়ার, ডেকে আনা লোক, সারাক্ষণ মাইকের উৎপাত। এবং আমার খালি মনে হতো রবীন্দ্রনাথের ওই গানটা, তোমার কথা হেতা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। এই বলেন। কোলাহলের যে বঙ্গবন্ধু, এই কোলাহলের যে বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু শক্তিশালী? না গত 2 বছর যে বঙ্গবন্ধুকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, মাইক নাই, টেলিভিশন নাই, আপনি শুরু বললেন, পত্রিকা নাই, কোথাও উনি নাই, কিন্তু মানুষের অন্তরে অন্তরে সামাজিক মিডিয়া ভাসিয়ে ফেলেছে। কোনটা শক্তিশালী? আওয়ামী লীগের তো এটা বুঝতে হবে, এই যেটা মানুষের কাছে ছেড়ে দিয়েছে সেটাই শক্তিশালী। তো আমি এই প্রসঙ্গটা শেষ করব শুধু একটা বেদনার কথা বলে। বেদনাটা হচ্ছে, বঙ্গবন্ধু পরিষদ গঠিতই হয়েছিল এই মানুষটিকে রাজনীতির হাত থেকে বাঁচিয়ে সর্বজনীন করে তোলা, ইন্টেলেকচুয়ালি বঙ্গবন্ধুকে পোর্ট্রে করা, আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুকে
আপনার বড় করে তোলা ইত্যাদি। শুরুতে যে এই কাজগুলো হয় নাই তা নয়, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় গেড়ে বসেছে তখন এইসব লোকগুলো আস্তে আস্তে সারেন্ডার করেছে, নয়তো সরে গেছে, এবং সেই মাপের কোনো লোকও নেই। বঙ্গবন্ধু হয়ে গেল আপনার রাজনীতির একটা পাত্র। তিনি কিন্তু শুধু রাজনীতির, তার যে রাজনৈতিক আপনার ভূমিকা বা অভিজ্ঞতা বা তার যে আহ, আমি বলবো যে স্থান, সেটা তো 1971 সালে ডিসাইড হয়ে গেছে। আর আরেকটা কথা আমি একটু বলতে চাই, একটা মানুষ সারা জীবন সংগ্রাম করেছে, সারা জীবন জেল খেটেছে, সারা জীবন এই জাতির মুক্তি চেয়েছে, তাকে বিচার করতে হবে বাকশাল দিয়ে? এটা কি ধরনের কথা? তাকে খালি ওই বাকশালটা দিয়েই বিচার করতে হবে? বাকশাল তো তিনি প্রয়োগ করারও সুযোগ পাননি। আরো একটা কথা আমি আপনাকে বলতে চাই যে পাকিস্তানিদেরকে যে এত ভালোবাসছে যারা, তারা জানে না পাকিস্তানের কি মূল্যায়ন। পাকিস্তানের মূল্যায়নটা কি আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে? ওরা বলেছে এই শেখ মুজিব, তার আওয়ামী লীগ, হিন্দু শিক্ষক আর নারী, এরা বাংলাদেশ স্বাধীন করেছে। ওরা বলেই দিয়েছে, বুঝছেন? ওদের যে অফিসিয়াল ডকুমেন্টে ওরা বলেছে। তো একে ওকে জি তো বঙ্গবন্ধুর সাথে দাঁড় করালে হবে না। আমি শেষ কথাটা এটাই বলি আপনাকে, যে বঙ্গবন্ধু একটা গল্প নিজেই বলতেন যে 69-এর গণ অভ্যুত্থানের সময়, মানে তিনি যখন বেরিয়ে এলেন, তাকে তিনি বলছেন যে আমি জানতাম আমি বেরিয়ে আসবো। সবাই বলছে যে আপনি কি করে জানতেন? বলে আমার একটা পত্রিকা দিত, ইত্তেফাক। বলে ইত্তেফাকে প্রথম যখন আমার কাছে দিত তখন একটু কাটা থাকতো, মানে ওইটুকু আমার নিউজ, তারপরে দেখি এইটুকু কাটা, তারপরে দেখি এইটুকু কাটা। একবার দেখি কি আমি পুরাই পত্রিকা দিয়ে বাইরে যেতে পারছি, তার মানে কি আমার তো বাইরে অসময় হয়ে গেছে, বুঝছেন? ইনি আমাদের বঙ্গবন্ধু, কিন্তু ইনি আমাদের বঙ্গবন্ধু। আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, এবং এটা মানতেই হবে, যতদিন এই বাংলাদেশ মুক্তিযুদ্ধ ততদিন বঙ্গবন্ধু থাকবেন। একটা বিষয় আমরা খেয়াল করেছি, যে ধরলাম আমরা অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল ডক্টর ইউনূসের সরকার, তাদের একটা তারা সদ্যই আওয়ামী লীগের পতনের পর তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। খালি তাদের মধ্যে একটা চিন্তা থাকতেই পারে যে আমরা ওইটার যেহেতু বিপরীত ভাবে এসেছি, কাজে ওটাকে আমরা, তাছাড়া সে আন্দোলনে জামাত শিবিরের একটা বড় অংশ ছিল, তারা সবাই মিলে কিন্তু মুক্তিযুদ্ধকে অথবা বঙ্গবন্ধুকে ছোট করে দেখানোর একটা তাদের মধ্যে প্রচেষ্টা ছিল। তারপরে একটা নতুন গভর্নমেন্ট আসলো, একটা গণতান্ত্রিক সরকার আসলো। এই সময়ে যা কিছু ঘটলো, অনেকে কিন্তু এটা এতটা প্রত্যাশা করেনি, কারণ এই সরকারের আমলে প্রথম 15 আগস্ট 32 নম্বরে মানুষ ঢুকতে পারবে না, ওই রাস্তার সামনে রাস্তাটাই বন্ধ করে দেওয়া হলো। কেউ একজন এলো, তো কেন এলো তাকে মবে শিকার করা হলো, তাকে তাতার উপর চড়াও হলো, তাকে ঝাড়ু পিটা করা হলো, এবং ওখানে পুলিশ নির্বিকার দাঁড়িয়ে থাকলেন। পুলিশরা বরং যারা মব সৃষ্টিকারী তাদেরকে এক ধরনের প্রশ্রয় দিলেন। যারা ওখানে গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে তাদেরকে ধরে নিয়ে গেল পুলিশ। আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো কোনো আইনের মধ্যে পড়ে না, এটা তো আমরা জানি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে মানসিকতাটা সরকার প্রকাশ করবে, এই মানসিকতা প্রকাশের মাধ্যমে সরকারকে একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের ক্ষেত্রে তুমি ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে? মোটেই না। এবং ধরেন এখন ওরা বলবে যে আমাদেরকেও এরকম করেছে, আমাদেরকেও বালুর ট্রাক দিয়ে ঘিরে রেখেছিল, আমাদেরকে এই করেছে ওই করেছে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, আপনার এখানে আপনি একটা মূল্যবান কথা বলেছেন, তাহলে আমরা কি হিংসার বদলে হিংসা, ওই অপরাজনীতির বদলে অপরাজনীতি, ওই মারামারির বদলে মারামারি, এটা তো আমরা চাচ্ছি না। এবং বারবারই বাংলাদেশের শাসকরা কিন্তু এটার মূল্য দিচ্ছে, কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত এটা চরম মূল্য না দেয় ততক্ষণ পর্যন্ত এটা বুঝতে পারে না, আবার এসে ওই কাজগুলি করে। আপনি যেটা বললেন, আমি খুব অবাক হয়েছি আপনি অন্তর্বর্তী সরকারের কথা বললেন। এবার যদি এটা মিথ্যা না হয়, কিন্তু প্রতিবাদ যখন করেননি তার মানে এটা মিথ্যা নয়। আসিফ নজরুল একটা ইয়ে দিয়েছে, আপনার একটা স্ট্যাটাস দিয়েছে বঙ্গবন্ধুকে হ্যাঁ, নিয়ে। ভাই, ককটেলেরও তো একটা সীমা আছে। প্রথম আলো কিন্তু করেছে এবার, বুঝছেন? এদের দেখলে বুঝছেন আমার একটা গল্প মনে পড়ে। গল্পটা হলো, এক লোকের অনেকগুলি মিষ্টি খাওয়ার শখ। তো সে গেছে, সে যখন দোকানে গেছে তারা দেখে দোকানের পছন্দ হয়নি, বলছে কি চান কি চান, এরকম করে বলতেছে। বলে এটার কেজি কত, 500, এটা কত, 1000, এটা কত, মানে বাপরে, এই লোক এত মূল্যায় কেন, তার মানে পয়সা আছে। তো বলে কি এখান থেকে দেখি বাইক করো তো 5টা, এখান থেকে 5টা, এখান থেকে 10টা, এরকম করে করে একটা গামলার ভিতর রাখতে বলছে, ভর্তি করে আলাইছে মিষ্টি দিয়া। তো আপনি এত মিষ্টি, বলে বাইর কর না বেটা, বাইর টাইর করছে। তখন বলে এবার আরেকটা কাজ কর, বলে কি, বলে একটা খুন্তি নিয়ে আয়। তো ওই লোকটা গিয়ে দৌড়ে একটা খুন্তি নিয়ে আসে, ভাবছে বিরাট কাস্টমার, বলে এগুলি ঘুরতে থাক, নাড়তে থাকে এগুলি।
ও গুটে গুটে নাড়ায় লাইছে পুরা, কয়বার এখান থেকে আমার 100 টাকার মিষ্টি দে, বুঝছে? আসিফ নজরুলরা বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সমৃদ্ধি সবকিছুকে ঘুটে ওইখান থেকে 5 টাকা চায়, বুঝছেন? ওখান থেকে 5-10 টাকা চায়। আমি না অবাক হয়ে যাই, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। ধরেন এই যে বাংলাদেশ গতকালকেই তো বোধহয় অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল, এটা কি সহজ কথা? আপনার অস্ট্রেলিয়ার মতো বিশাল একটা টিমকে, হ্যাঁ, অথচ অস্ট্রেলিয়ার মাটিতে। সলিমুল হ্যাঁ অস্ট্রেলিয়ার মাটিতে, অথচ সলিমুল্লাহ খান বলতেছে যে একটা বি ক্লাস টিমকে হারিয়ে এত আনন্দের কি আছে। আমি এখানে সলিমুল্লাহ খান ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমাদের বুদ্ধিবৃত্তির পচে যাওয়া, বুঝছেন? সব জায়গায় একটা ক্যাচাল করতে হবে, সব জায়গায় একটা প্যাচের কথা বলতে হবে, সব জায়গায় একটা নেগেটিভ কথা বলতে হবে। কেন? এই ছেলেগুলো খেলেছে, খেলে জিতেছে, অস্ট্রেলিয়া মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, যেখানে অস্ট্রেলিয়ার প্রেস আপ্লুত হয়ে গেছে। কালকে নিউজে দেখি, এবিসি নিউজে বলছে যে একটা বিরাট অঘটন ঘটিয়েছে বাংলাদেশ, এইভাবে তারা নিউজ করছে, বুঝছেন? সেইখানে আমরা নিজেদেরকে ছোট করছি। এবং দেখেন, মুক্তিযুদ্ধকে ছোট করছি, বঙ্গবন্ধুকে ছোট করছি, মানচিত্রকে ছোট করছি, পতাকাকে ছোট করছি, ছোট করতে 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 নিজেরা বনসাই পরিণত হয়ে গেছি। আপনাকে ওই কথাটার একটা মানে উত্তর তো নয়, ওই কথাটার একটা পরিপ্রেক্ষিতে বলি। বিএনপির উচিত ছিল 15 আগস্টকে লিবারেল করে রাখা, তাদের পালন করতে হবে কথা নাই, কিন্তু সেটার পরিবেশটা যদি সহজ হতো তাহলে মানুষ, একটা কথা আপনি ভালোভাবেই জানেন, এবারে নির্বাচনে বিএনপি জিতেছে দুই ধরনের ভোটে। একটি হচ্ছে এনটি ইউনুস, ওই যে অন্তর্বর্তী সরকারের যে বিপদ, এনসিপির যে বিপদ, এগুলির বিপদ থেকে বাঁচার জন্য মানুষ করেছে। আর একটা হয়েছে আপনার আওয়ামী লীগের বিকল্প হিসেবে চেয়েছে, ভাই তুই আমাদেরকে বাঁচা, অসাম্প্রদায়িকতা দিয়ে, গণতন্ত্র দিয়ে, মারামারি বন্ধ করে, মব বন্ধ করে তোরা আমাদেরকে বাঁচা। এই জায়গাটা যদি, এই স্পন্দনটা যদি বুঝতে না পারে এবং যদি 15 আগস্টকে স্বীকার করতে না পারে, অথবা স্বীকার করার মতো পরিবেশও যদি দিতে না পারে, তাহলে তো ভবিষ্যতে ধরেন সময় তো ছেড়ে কথা বলবে না, তাই না? এখানে একটা কথা আমি যেহেতু আপনি ক্রিকেটের কথাটা বলেনি, আমি একটা ছোট কথা বলতে চাই। ছোট কি যে আমাদের এই দল যখন জিততে গেল, এই বড় খবরটা আমাদের বর্তমানে বোর্ডের যিনি প্রেসিডেন্ট আছেন তামিম ইকবাল, তিনি দেখলাম যে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, যে একটা সুখবরটা জানিয়েছেন, এবং জানানোর সময় উনি এবার বিশেষভাবে উল্লেখ করেছেন যে যে ছেলেটা আমাদের আপনার সেঞ্চুরি করেছে প্রথম ইনিংসে, এই তানজিদ হাসান, তার সম্পর্কে বলতেছে যে উনি কিন্তু আমাদের বগুড়ার ছিল। দেখেন মানসিকতাটা কি। দেখেছেন? সঙ্গে সঙ্গে তার তো ওই ফোনটা দেখলাম, আমি একটা ভিডিওতে দেখলাম, সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার কিন্তু সঙ্গে সঙ্গে বললেন, না বগুড়ার কেন হবে, সে তো বাংলাদেশের ছিল। এক্স্যাক্টলি। এই জায়গাটাই কিন্তু আমি বলবো যে আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু, মানে আমার কাছে মনে হয়েছে যে তেল দেওয়ার যে মানসিকতাটা, এটাকে যেন ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করলেন এখান ভালো থেকে। করেছে এটা। হ্যাঁ, আপনি এটাকে কিভাবে দেখবেন? এটা এই না, এটা হচ্ছে কি, ধরেন এই গোপালগঞ্জ বলতে বলতে মুখ টুক কালা হয়ে গেছিল না মানুষের, কেমন তুতু তুতু বেরিয়ে যেত, গোপালগঞ্জ 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 এগুলি বলতে বলতে। এখন ভাবছে বগুড়া 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 বললে কিছু একটা পাওয়া যাবে। একটা জিনিস দেখেন, একজন ক্রিকেটারের তো এই জায়গায় নামার প্রয়োজন নেই, তাই না? এই জায়গাটা নামার, তার মতো একটা স্টার ক্রিকেটার, সে কিন্তু আমাদের চট্টগ্রামের, এবং আমাদের বাড়ির কাছেই তাদের বাড়ি, আগেও বলেছিলাম, আমাদের একেবারেই কাছে আমরা যেখানে থাকতাম। তো এই এইখান থেকে এসে দেখেন আমার কাছে যেটা, আপনি তো এগুলি বলতেছেন যে কি বলে এটাকে, যে বলেছে না বলেছে, আমি কিন্তু ওইটা বলতেছি যে একজনের 90 বছরের নানি মারা গেছে না, কানতে 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 চোখ মুখ ফুলে এলাইছে, তার বাপও তারে থামাইতে পারতেছে না, মানে নানির পোলা থামাইতে পারতেছে না। তবে দিছে এক থাপ্পড়, থাপ্পড় দিয়া বলতেছে আমার মা মারা গেছে, আমি কানতাছি না, তুই এত কান্দোস কেন? আমি তো হের লেগে কানতাছি না, আজরাইল যে বাড়িটা চিনে গেছে, পরে যদি আমারে লইয়া যায়, বুঝছেন? আমার কথা হলো, আমার কথা হলো তামিম ইকবাল খেলার কথা ভুলে যাচ্ছে, কে জিতেছে সেটা ভুলে যাচ্ছে, ওভারঅল স্পিরিটটা ভুলে একটা ছেলের বাড়ি বগুড়া এইটা মনে রেখেছে। তার মানে আমরা পৌঁছতে পৌঁছতে কোথায় আসছি এটা চিন্তা করেন। ভাবছে এটা বললে উনি খুশি হবে, খুশি করার চেষ্টা। এটা তো এটা তো আলোচনা সম্ভব না, বগুড়া বাড়ি বলতে হচ্ছে কেন?
এটা মানে কি? বগুড়া বাড়ি মানে কি ওকে আর প্লাস ওকে কি বগুড়া হিসেবে অস্ট্রেলিয়া সেঞ্চুরি করতে দিছে যে তোমার বাড়ি বগুড়া, আসো তুমি সেঞ্চুরি করো? এরকম এরকম তো না, সে তো খেলে জিতেছে না, কি রাইট, করেছে রাইট। ভাই। এবং হ্যাঁ, সেখানে নোয়াখালীর হইলো আমরা সেঞ্চুরি অসংখ্য করলো। মাঠে সে তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে, সে তো এক্স্যাক্টলি বগুড়ার প্রতিনিধিত্ব করে নাই, করে। আমি তাই তো না? সবসময় আপনার একটা কথা বলি, আমি তো বলি যে যদি মনে করেন দেশে আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, হিন্দুও নাই, মুসলমানও নাই, দেশে আপনার কি বলে এটারে আদিবাসীও নাই, সমতলের মানুষও নাই, সবাই সমান। আপনি আমাকে গ্যারান্টি দেন নোয়াখালী আর কুমিল্লার মানুষে মারামারি করবে না, কেউ গ্যারান্টি দিতে পারে না, হুম, বুঝছেন? আপনি সেটাই। আমাকে গ্যারান্টি দেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আর কুমিল্লার মানুষ অকারণে মারা, কারণ আমাদের জাতীয় পর্যায়ে একটা রোগ হয়ে গেছে আপনার, এটা থেকে তো বেরোতে হবে। আমরা প্রধানমন্ত্রীর একটা কথা বললাম, এটা ওনার ব্যক্তিগত কিছু আচার আচরণ চালচলনে আমরা প্রশংসাও করছি, কারণ আমরা কিছুটা ব্যতিক্রম দেখছি ওনার মাঝে। কিন্তু সেটা তো ব্যক্তি পর্যায়ে, ওনার ওই প্রশংসা নিয়ে তো আর আমাদের দেশ চলবে না। দেশের জন্য দরকার একটা সুশাসন। এর মধ্যে এই সরকারের 6 মাস তো পারই হয়ে গেল। 180 দিনের উনি একটা টার্গেটও স্থির করেছিলেন। 180 দিনে এসে আপনি যদি বিদেশে থাকেন, তারপরে নিশ্চয়ই আপনি পত্র পত্রিকায় দেখেন যে 180 দিন দেশটা কেমন চলছে, কতটুকু অগ্রসর হলো, কতটুকু জায়গায় সীমাবদ্ধতা থাকলো, নিশ্চয়ই আপনি দেখেন। আপনি যতটুকু দেখেন বাইরে থেকে পত্র পত্রিকা, আপনার মূল্যায়ন কি সরকার কেমন করছে? তো বলা কঠিন, কিন্তু একটা জিনিস মানুষের মধ্যে তো হতাশা আর হাহাকার বেড়েছে। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তারপরে মাঝে মাঝে মবের আক্রমণ হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো যদি মানুষ না পায়। আমি তো চট্টগ্রাম শহরে যতটুকু খবর, গ্যাসের জন্য কান্নাকাটি করছে। এবং আপনার আজকেও দেখলাম সকালবেলায় একটু বৃষ্টি হয়েছে বোধহয়, চট্টগ্রাম অলরেডি পানি আছে। তো দেখেন, একটা 6 মাসের সরকারকে এটার জন্য দোষারোপ করা থেকে আমি এই কথাটা বারবারই বলি, তাহলে আমরা যাব কোথায়? আমরা তো একটা অত্যন্ত শিক্ষিত মানুষের হাতে গিয়েছিলাম, যিনি বলতেন যে টাকা নাই তাই বলবেন না, বুদ্ধি নাই বুদ্ধি নাই বলেন। এত বুদ্ধি আমাদের রসাতলে দিয়ে চলে গেছে, বুঝছেন? বুদ্ধির খেলায় পুরা জাতি রসাতলে গেছে। আমাদেরকে, আমি মনে করি মানুষের প্রত্যাশার সাথে যেতে পারার জন্য বলিষ্ঠতার প্রয়োজন আছে। উনি ভদ্র, এখন পর্যন্ত উনি ভদ্র, উনি কি বলে হয়তো এগুলো নিচ্ছে না, তেল টেলগুলি অনেক কিছুই হচ্ছে না, কিন্তু আরো একটু বলিষ্ঠতার প্রয়োজন হলো আমার মনে হয়। উনাকে ধরেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি বা আপনি আমরাও উনাকে পরামর্শ দেওয়া সাজে না, যেভাবেই হোক উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। কিন্তু আমাদের বলার কথা এইটা, যা যেখানে কঠোর হওয়ার দরকার সেখানে কঠোর হতে হবে, যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম হতে হবে। ঠিক আমরা যেমন আমাদের অভিভাবকদের থেকে গেছি, আমরা অঙ্ক না করলে অভিভাবক মেরেছে, আবার পাশ করে আসলে আমাদেরকে মিষ্টিও খাইয়েছে, দুটোই হতে হবে। এবং আপনার অনেকগুলি ছোট, একটা কথা মনে রাখতে হবে, মাত্র 6 মাস, ইভেন 4.5 ইয়ার্স এখনো তো 4.5 বছর সামনে আছে। আর 6 মাসের মধ্যে গুছিয়ে কিভাবে এই ইস্যুগুলিকে অ্যাড্রেস করা যায়। আমি যেটা বলতে চাই, ধরেন এই সরকারটা কেন আগের বাজে জিনিসগুলিকে এক্স করবে? ওগুলিকে একপাশে সরিয়ে এগোতে পারলে, মানে আমি বলতে চাচ্ছি যে নিত্য নৈমিত্তিক ঝগড়া, যেটা আওয়ামী লীগ না বিএনপি, জন্মদিন না শোক দিবস, তারপরে ধরেন এইটা না ওইটা, তারপরে উনি ফিরবে কি ফিরবে না, তারপরে কেওসি কি হবে না, ওইখানে ধানমন্ডি যেতে দেবো কি দেবো না, এগুলির চাইতে অনেক বড় ইস্যু হচ্ছে মানুষের জীবন এবং মানুষকে রাখা, যেটা গত 3 বছরে বা 2.5 বছরে মোটেই হয়নি, এটা কিন্তু মানতে হবে। জি, আমরা একটা তারেক রহমানের প্রসঙ্গে থাকছে এই কারণে যে আমাদের সামনে আরো কিছু ইস্যু ওনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সেটা হলো, যেমন ধরেন ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এটা সবাই মানে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একদম তলানিতে পৌঁছেছিল, এর চেয়ে নিচে আর যাওয়া সম্ভব ছিল না। সেখান থেকে উঠে আসবে এই প্রত্যাশা আমাদের সবারই, কারণ প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক না রেখে খারাপ সম্পর্ক রাখলে লাভ কারোরই হয় না। তো এর মধ্যে প্রশ্ন উঠেছে যে উনি ভারত সফরে যাবেন কিনা। ব্রিক্স সম্মেলনে ওনাকে বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল, আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রধানমন্ত্রীকে তো আমন্ত্রণ করা হয় নাই। ভারত জানালো তারা নাকি এর আগে আরো 2বার আমন্ত্রণ জানিয়েছে। এবং আমরা পরে ভেবেছিলাম, বিভিন্ন ভারতীয় পত্র পত্রিকাতে দেখলাম
যে এই ব্রিক্স সম্মেলনের আগেই নাকি উনি যাচ্ছেন প্রধানমন্ত্রী হিসাবে, মানে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে। গতকালকে দেখলাম যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বললো যে তারা মানে ওই শেখ হাসিনা এবং হাদির হত্যাকারীকে ফেরত না দিলে নাকি যাবে না, অথবা এটা নাকি একটা পূর্ব শর্ত হিসেবে আসছে। তো আপনার কি মনে হয় এই ধরনের দুজন প্রধানমন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হবে, দ্বিপাক্ষিক আলোচনা হবে, সেখানে গিয়ে এই ধরনের পূর্ব শর্ত রাখাটা খুব একটা লাভজনক হবে আমাদের জন্য? এখন একটা দুটো জিনিস আপনাকে তো মাথায় রাখতে হবে। যেমন ধরেন আহ শেখ হাসিনা ওই দেশে আছে, হ্যাঁ, মানে কারো বাসায় গেছে, কারো বাসায় দেশান্তরী হয়েছে, যেটাই হোক উনি আছেন ওখানে। এখন ভারত সরকার ফাঁসিকে কথা বলার সুযোগ দিয়েছে বা অনুমতি দিয়েছে। ওরা যদিও বলছে যে সরকারি ভাবে বলেছে যে আমরা এটার সাথে নাই, আমরা এটার সাথে নাই এক বিষয়, আর বলতে দেওয়াটা আরেক বিষয়। তো এখন এটা এই বিষয়টা আমার মনে হয় এখানে প্রভাব ফেলেছে, মারাত্মক ভাবে প্রভাব ফেলেছে। কারণ এর আগে পর্যন্ত আমি দেখছি অ্যাটিটিউড ওয়াজ পজিটিভ, মানে যাওয়ার ব্যাপারে পজিটিভ ছিল এই বিষয়টা। এখন তাকে তো এই দেশে রাজত্ব করতে হবে, মানে প্রধানমন্ত্রিত্ব করতে হবে তারেক রহমান। কাজেই তার বিরোধী দল, তার সংসদে যারা আছে, তার নিজেদের মানুষরা আছে, তারপর মানুষের যে পালস, এবং এই যারা মব টপ করেছে তাদের যে পালস। মব টপের কথা যখন উঠান আপনাকে কথা বলি, ওইখানকার একটা পোলানা পিস্তল নিয়ে চলে গেছিল এয়ারপোর্টে, গুলি নিয়ে চলে গেছে মোহাম্মদ সজিব ভুইয়া। সেগুলি কোন দিন আবার পার্টি অফিসে ঢুইকা পরে বন্দুক টন্দুক নিয়ে, কিন্তু বোঝাই মুশকিল আপনার। তো আমার যেটা মনে হয়, বিষয়টা আমার কাছে মনে হয় কি, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আহ, অবনতি হলে আমাদের যারা মুক্তিযুদ্ধ বিরোধী এবং আমাদের দেশে যারা প্রতিক্রিয়াশীল, তারা এটার সুযোগ নেয়। এবং তারেক রহমানের বয়স, অভিজ্ঞতা কম হলেও তার যে বয়স এবং তার দলের বর্তমান যে অবস্থা এবং মানুষের যে চাওয়া, সেটা কেন্দ্র করে এরকম একটা বৃহৎ প্রতিবেশীর সাথে আমার মন বিবাদ না থাকাই ভালো। এখন আমি আগেই বলছি, বৃহৎ প্রতিবেশীরও কিছু দায়িত্ব আছে। বৃহৎ প্রতিবেশীর কাঁধটাও বড় হওয়া উচিত, যেখানে আমরা নিশ্চিন্তে মাথা রাখতে পারি, তাই না? আমরা যেন বন্ধুত্বের সম্পর্কটা রাখতে পারি। এখন উনারা যদি গো ধরে থাকে যে না আমরা এই পক্ষ অবলম্বন করব, ওই পক্ষে যাব না, তাহলে বাংলাদেশের জন্য এটা টাফ। এটা টাফ বাংলাদেশের জন্য, এটা বুঝতে হবে। আর তারা যেটা বলছে যে আমরা, এখন তাদেরও তো লাভ আছে। একদিনে কয়েক লোক ভিসার আবেদন করতেছে, তাই না? ওই লোকগুলি যাবে, ডলার খরচ করবে, টাকা খরচ করবে, তোমাদের অর্থনীতিকে বেগবান করবে। তো এটা তো তাদেরও ব্যাপার আছে। আমার যেটা মনে হয়, সৎ প্রতিবেশী সুলভ যে নীতি, এগুলি তো মুখের কথা ধরেন আমি বলতেই পারি, কেউই মানে না যদিও, যদি ন্যূনতম মেনেও আমরা সম্পর্কটা স্বাভাবিক রাখতে পারি। দহরম মহরমের দরকার নেই। দহরম মহরম শব্দটাকে আমি ভয় পাই ভাই, কারণ দহরমের পরেই আছে মহরম, মানে আয়োজন আয়োজন করতে হবে, বুঝছেন? সেজন্য দহরম মহরমের কোনো দরকার নেই। সৎ প্রতিবেশী সম্পর্ক কিভাবে রেস্টোর করা যায়, কিভাবে বজায় রাখা যায়, সেটা আমার মনে হয় কাম্য হওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন রকম ঘটনা প্রবাহ নিয়ে, রাজনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে, এমনকি পররাষ্ট্র। আমাদের পারমাণবিক বোমা আছে, তাহলে তো ব্যাখ্যাটা একরকম। কিন্তু খোদ পাকিস্তান, যে নাকি সত্যি পারমাণবিক শক্তির অধিকারী, সেই পাকিস্তানও তো ভারতের সাথে সিন্ধু নদীর পানি বিষয় নিয়ে কিছু করতে পারছে না, দিচ্ছে না। দ্বিতীয়ত হলো যে আমরা যে এমন একটা ভাব নিয়ে আছি যে আমরা বুঝি ডোনাল্ড ট্রাম্প, মানে আমরা যাব কি যাব না, আমাদেরকে তো সমর্থ করো, আমাদেরকে নিয়ে যাও ইত্যাদি। তো এটা কেন করা হচ্ছে? তারেক রহমান সাহেবের উপকারের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য, নাকি কোনো পক্ষকে খুশি করার জন্য? আপনি তো জানেন যে একটি রাজনৈতিক দল বেশ কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে বলছে যে এই সরকার 6 মাসের মধ্যে পড়ে যাবে। 6 মাস। আবার কেউ কেউ বলছে যে টান দিলেই পড়ে যাবে। তো সেই টান দিয়ে ফেলে দেওয়ার প্রক্রিয়াটা এখন চলছে।
কারণ যদি প্রধানমন্ত্রী ভারত সফরে না যান, আমরা তো পানি চুক্তি আর নবায়ন হবে না। কারণ গঙ্গা। চলতি মাসের 27 তারিখ থেকে নরেন্দ্র মোদী যে সফরসূচি, উনি আর দেখা করতে পারবেন না। 2027 সালের আগে আর কোনো শিডিউল খালি নেই আজ অব্দি, মানে এখন পর্যন্ত। যখন এই অনুষ্ঠানটা সম্প্রচারে যাবে, তাজ প্যালেস হোটেল দিল্লিতে, যেখানে প্রধানমন্ত্রীর জন্য প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করা হয়েছে, আরো অনেকগুলো রুম বাংলাদেশ হাই কমিশন করেছে, সেটা কিন্তু বাতিল করা হয়নি। ধরুন যদি কালকে সফর বাতিল হয়ে যেত, তাহলে তো আজকে সকালে হোটেলের বুকিং ক্যান্সেল হয়ে যাওয়ার কথা। হুম, হুম। তাহলে ওনারা প্রতীক্ষায় আছেন, ওনারা আসলে যেতে চাচ্ছেন, ওনারাও জানেন যেতে হবে। কেন যেতে হবে? যে প্রথমত তো গঙ্গার পানি চুক্তি নবায়নের জন্য যেতে হবে। তারপরে ধরুন আমাদের তো জ্বালানি লাগছে ডিজেল, সেটা তো আর পাকিস্তান দিতে পারবে না, আমেরিকাও না, ভারত থেকে নিতে হবে। তো ধরুন ভারত দিল না, তাদেরও তো নিজস্ব চাহিদা আছে, দিল না, না দিলে তো আপনি জোর করতে পারবেন না। ভারতও দিতে বাধ্য না, দিল না। বা আপনি যে নেপাল থেকে বিদ্যুৎ আনবেন ভারতের মাটি ব্যবহার করে, সেটা অনুমতি দিবে না। এবং আপনার তো একটা সমস্যা, যেটা বড় সমস্যা, যে দেখুন আমরা শুনছি গল্প, চীন বিনিয়োগ করবে বাংলাদেশে, সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে। বিনিয়োগের প্রথম শর্ত হলো বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে কারখানা করতে গেলে, যে কোনো কেউ। তো বিদ্যুৎ তো নাই, গ্রামে তো এখন 20 ঘন্টা 22 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আপনার গ্রামেও একই অবস্থা, আমার গ্রামেও একই অবস্থা। আর শহরে তো আমরা যে যেই এলাকাতেই থাকি, একাধিকবার অনেকবার লোডশেডিং হচ্ছে। এই পরিস্থিতিতে বিনিয়োগ দিবে চীন, কিন্তু তো বিদ্যুৎ জ্বালানির গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে। সেটা তো সরকারের লোকজনেরাই বলছেন যে 2 বছরের আগে এই সমস্যা স্বাভাবিক হবে না। তার মানে চীনের বিনিয়োগ আসবে না, এশীয় উন্নয়ন ব্যাংক বা বিশ্ব ব্যাংকে টাকা আসবে না, কিছুই আসবে না। একটা পথ ছিল, আপনার মনে আছে, যে বিএনপি সরকার যখন 91 সালে সরকার গঠন করে বেগম খালেদা জিয়ার আমলে, তখন ভারত এক্সিম ক্রেডিট দিয়েছিল বাংলাদেশকে, ঋণ দিয়েছিল। তো সেই 1991 ভারত আর 2026-এর ভারত তো এক না। এখন তাদের টাকা দেওয়ার মতো অনেক সক্ষমতা আছে। ইচ্ছা করলে ভারত বিনিয়োগ করতে পারে, বাংলাদেশ ভারতের একটি ছোট কিন্তু রাজ্যের সমান। ভারতের যে রেকর্ড ঋণ দেওয়ার ক্ষেত্রে, তারা সহজে ঋণ ছাড় দেয় না এবং দেওয়ার পরিমাণও অনেক কম। আমাদের স্বাধীনতার পর থেকে ভারত যে পরিমাণ প্রতিশ্রুতি দিয়েছে, সেই পরিমাণ মানে প্রতিশ্রুতি রক্ষা করেছে খুবই কম, এবং ঋণ ছাড় দেওয়ার আহ হারটিও খুবই খুবই কম। আপনার এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত হয়ে বলছি, যে এই যে আমরা বললাম যে ভারত তো ছাড় দেয় না, ভারত তো দিতে চায় না, এই দিতে না চাওয়ার কারণেই 24 সালের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ভারত বিরোধিতা উস্কে উঠেছে, পাকিস্তান ঢুকে গেছে বাংলাদেশে, ইনফ্লুয়েন্স, পাকিস্তানের প্রভাব। তো ভারত তো এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেছে, যে এরপরে বাংলাদেশে সুযোগ পেলে তারা তো একটি নজির স্থাপন করতে চাইবে। যেমন এ, আমরা শুনেছিলাম 26 লাখ ভারতীয় বাংলাদেশে আছে, এখন তো এটা নাই। শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, এটাও মিথ্যা প্রমাণিত। এবার ভারত বিনিয়োগ করবে নিজেদের লোকসান করে হলে, লোকসান ঠিক না, মানে নিজেদের অন্যখানে বাজেট কাটছাট করে হলো বাংলাদেশে করবে, নিজেদের ইমেজ পুনরুদ্ধারের জন্য। তারা বুঝে গেছে যে জি। বাংলাদেশের মানুষের মধ্যে একটি ভারত বিরোধিতা চরমে উঠে গেছে। দ্বিতীয়ত হলো, দেখুন আমি যে শুরুতে বললাম যে একদল বানরের হাতে পররাষ্ট্রনীতি চলে গেছে, যে আপনি প্রধানমন্ত্রী। কেমন মন্তব্য করছেন, মানে আহ বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে যারা রয়েছেন, যারা নির্ধারক রয়েছেন, কেন তাদেরকে বানরের সাথে তুলনা করছেন? পররাষ্ট্র নীতি যারা নির্ধারণ করবেন, তাদেরকে কূটনীতি
বা পররাষ্ট্রনীতির একটা অভিজ্ঞতা লাগবে। যে কোনো ক্ষেত্রেই অভিজ্ঞতা লাগে, সাংবাদিকতাও লাগে। খলিলুর রহমান তো একজন কেরানি, ও কি অভিজ্ঞতা! আর বাকি যেগুলো আছে সবগুলো তো গোপাল ভাট, অভিজ্ঞতা তো নাই, 1 নম্বর। 2 নম্বর, অভিজ্ঞতা ছাড়াও করা যায় যদি আন্তরিকতা থাকে। আমি তো নিশ্চিত ভাবেই বলছি এখন যে খলিলুর রহমান সাহেব এবং বিএনপির বিরোধী চক্র, সেখানে ইউরো যুক্ত আছে, সবাই মিলে বিএনপি কে ফেলে দেওয়ার যে ষড়যন্ত্রটা, সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। একটা উদাহরণ দিচ্ছি। সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী যে বাংলাদেশে আসলেন এই কয়েকদিন আগে, আপনিও জানেন। উম, তো সেই পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি যখন আসলেন, আমাদেরকে বলা হলো বাঙালি জাতিকে সৌদি আরবের লোক নিবে, জনশক্তি রপ্তানির সুযোগ উন্মোচিত হয়েছে। আসলে বাস্তবে কি? এই খলিলুর রহমান সাহেব ইউনূসকে দিয়ে 69,000 রোহিঙ্গাকে পাসপোর্ট ইস্যু করিয়েছেন। আরো 3.5 থেকে 4.5 লাখ রোহিঙ্গা সৌদি আরবে আছে, এদেরকে পাসপোর্ট দিতে হবে। এটা দাবি করতেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। তার মানে 4.5 লাখ পাসপোর্ট যদি দেন বাংলাদেশি, রোহিঙ্গারা বাংলাদেশি হলো, কিন্তু এটা তো আসলে জনশক্তি রপ্তানির সুযোগ নয়। আমার দেশের মানুষকে বঞ্চিত করে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিয়ে দেওয়া। এর মধ্যে ইউজ করেছেন যে বিএনপি কে ফেলে দেওয়ার চক্রান্ত দ্রুত গতিতে চলছে, আর তারা বিএনপিকে ফেলে দেওয়ার চক্রান্তটার সাথে জড়িত। বিএনপি কে যে ফেলে দেওয়ার চক্রান্ত, সেটা একটা একটা করে জাস্ট 1 মিনিটে ব্যাখ্যা করব। যে আমরা তো জানি সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন বলে শুনেছি, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। তো খলিলুর রহমান যদি আমেরিকার লোক হয়ে থাকতো, তাহলে তো তারেক রহমান সাহেবের ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের মধ্যাহ্নভোজের একটা আয়োজন হওয়ার কথা হবে? হবে না। বা খলিলুর রহমান নিজেই কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে পেরেছে গত 2 বছরে? পারেনি। আমরা একটি ভ্রান্ত ধারণা নিয়ে আছি খলিলুর রহমান আমেরিকার লোক। ও আমেরিকাতে থেকেছে, টুকটাক চাকরি করেছে, আর বাংলাদেশের স্বার্থ এখন জলাঞ্জলি দেওয়ার জন্য আপনি সে যে উদ্যোগ নিয়েছে, তো সবাইকে পছন্দই করবে। আপনি আপনার আমার পৈতৃক সম্পত্তি যদি একজনকে দান করতে চাই, সে তো আমাকে গুরুত্ব দিবেই। কিন্তু আসলে বিএনপি কে ফেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে কেন, সেটা ব্যাখ্যা দিব। দেখুন, তারেক রহমান সাহেব বুঝবেন, আর কিছুদিন গেলেই বুঝবেন, যে এই সরকারকে বিভ্রান্ত করার একটার পর একটা চক্রান্ত চলছে। যখন এই প্রেসিডেন্ট নির্বাচনের প্রশ্ন আসলো, আপনি জানেন নাসিমুল গনির নাম সামনে ঠেলে দেওয়া হলো, প্রেসিডেন্ট, সম্ভাব্য প্রেসিডেন্ট নাসিমুল গনি। তারপরে ইউনূসের নাম ঠেলে দেওয়া হলো, ইউনূসের পক্ষে প্রচারণাও শুরু হলো। কারা করছে? যদি নাসিমুল গনিকে তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট বানাতেন, বা ইউনূসকে, তাহলে তো তারেক রহমান সাহেবের আর কোনো সূত্রের প্রয়োজন ছিল না। 1 নম্বর। 2 নম্বর হলো যে এখন বিএনপির কাছে আসলে আমেরিকা নেই, এটাই বাস্তবতা। আমেরিকা যা নেয়া নিয়ে গেছে। একজন সামান্য একটা কর্মচারী, পিটার হাস, সে এখন মাল্টি বিলিয়নিয়ার হয়ে গেছে, ব্যবসায়ী হয়ে গেছে। সে কিন্তু এখন আর চাকরি করে না, পিটার হাস ব্যবসায়ী, বিনিয়োগ করতে আসছিল বাংলাদেশে এই না, কয়েকদিন আগে, উনি আপনিও তো জানেন। মার্কিন বহুজাতিক কোম্পানির পক্ষেই ব্রোকারি করছেন, নাকি ও নিজে এখন ব্যবসা করছেন? ব্যবসায়ী, মানে ওই আচ্ছা। বহুজাতিক কোম্পানির তো প্রেসিডেন্ট চেয়ারম্যান আসে নাই, আসছে আসে নাই। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে যা নিয়েছে নেয়া শেষ। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এইটা ভোগ করতে হবে, ভোগ এই বিএনপি করতে দিতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের, আর তাছাড়া চীনের সাথে যে দহরম মহরম, এটার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা তো খনির ইচ্ছা করে করিয়েছে, কিনে নিয়ে গেছে, নিয়ে আমেরিকার সন্দেহের তালিকায় নিয়ে আসছে। দ্বিতীয়ত হলো, এখন একটাই সহযোগী শক্তি, আঞ্চলিক ভারত, এটার সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি করে দিবে। দেওয়ার পর কি হবে? 10ই অগস্ট, 10ই অগস্ট মানে চলতি মাসের 10 তারিখে, যেদিন দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক হলো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের, 10 তারিখ, সেদিনই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা ঘোষণা চলে এলো, বাংলাদেশে আল কায়দা প্রবেশ করছে। নিরাপত্তা পরিষদ মানে 5টা দেশ, তো জাতিসংঘে এটা বলে দিয়েছে আল কায়দা আছে বাংলাদেশে। দেখুন, এটা কিন্তু শুধু বলার জন্য বলা না। তাহলে সরকারের তো বন্ধু রাশিয়া হওয়ার কথা, রাশিয়া তো ওই
এই সাইকো নিরাপত্তা কাউন্সিল মেম্বার, চায়না মেম্বার, কেউ তো ভেটো দেয়নি, দিয়েছে আপত্তি জানিয়েছে, জানায় নেই, এটা বিবৃতি দিয়েছে। এখন ভারতের সঙ্গে যদি সম্পর্কটা ভালো করে নষ্ট করে দেওয়া যায়, ভারত পর্দার বাইরে যে আমেরিকা ভারত মারামারি করছে পর্দার আড়ালে, তারা আসলে একখানে হয়ে গেছে। এই দেশের ক্ষেত্রে যেন চীন না ঢুকতে পারে। অতএব ভারতের সাথেও যদি তারেক রহমান সাহেবের এ, শত্রুতা সৃষ্টি করা যায়, দূরত্ব না শত্রুতা, তখন তারেক রহমান সাহেবের আর কেউ রক্ষা কবচ কেউ কোনোখানে থাকলো না। এবং আমি আপনাকে তো এটা নিশ্চয়তা দিতে পারবো না, কিন্তু এইটুকু বলি, ধরুন ভারত কালকে সকালেই বললো বা এক সপ্তাহ পরে ডিজেল দিতে পারবো না, আমাদের জাতীয় চাহিদা পূরণ হচ্ছে না, আপনি কি করবেন? ডিজেল পাবেন? পাবেন না। বিদ্যুৎ সংকটটা আর একটু বাড়বে। আগামী মাসেই আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ট্রায়াল প্রোডাকশন হওয়ার কথা। তো ওরা তো টাকা চাচ্ছে ভারতীয় মুদ্রায়, ডলার তো নিবে না, অন্য কোনো কারেন্সিও নিবে না। তা আপনি ভারতের সাথে এই বিষয়টাকে সলভ না করলে আপনি টাকা দিবেন ভারতীয় কারেন্সিতে কিভাবে? তাহলে রূপপুর কেন্দ্রটা চালু হবে না। চাচ্ছে কেউ যে বিদ্যুৎ সংকটটা এমন এক পর্যায়ে যাক, যে কানসার্ট যেমন ঘটনা ঘটেছিল বিএনপির আমলেই, এবার সারা বাংলাদেশে কানসার্ট ঘটবে। আওয়ামী লীগকে ফেলে দেওয়া হয়েছিল সরকারি চাকরির একটা অজুহাত দিয়ে, আর এইটা ফেলে হবে বিদ্যুৎ সংকট দিয়ে। এবং তারেক রহমান সাহেব তো আসলে এটা আপনি যদি বলেন কখন পড়বে, কয়দিনই পর, যখন তখন পড়ে যাবে। বিদ্যুৎ যে আমরা এখনো কিছু পাচ্ছি শহরে বা গ্রামে, সেটা যদি জ্বালানি সরবরাহ জি। বন্ধ হয়ে যায়, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যাবে। তো সুন্দরভাবে খলিলুর রহমান সাহেব তারেক রহমান সাহেবের একদম ঘরের মধ্যে বসে ওনাকে স্যাবোটেজ করে দিচ্ছেন। শেখ হাসিনাকেও তো ওনার ঘরের লোকরাই স্যাবোটেজ করেছে, বাইরের লোক না। কাজেই এই সমস্যা, এই সফর বাতিল হওয়ার সাথে সাথে আপনি দেখবেন তখন ভারত আর কোনো চক্ষু লজ্জা রাখবে না। আর আপনি যে কথাটা শুরুতে বলেছেন, আমার সঙ্গে আলোচনায় এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে, যে হুম। আইসিটির প্রধান কৌশলী তিনি বলেছেন যে আমিনুল আপনার সাহেব। প্রথম সঙ্গে বলছিলাম যে আইসিটির চিফ প্রসিকিউটর মিস্টার আমিনুল ইসলাম তিনি বলছিলেন যে শেখ হাসিনাকে ফেরাতে আইনি দিক, আইনি প্রক্রিয়া চলছে। জি, খুবই এটাই তো এবং সত্যি উনি বলেছেন। আইনি জি, প্রক্রিয়া চলছে, আপনি তো কালকে ব্যাখ্যাও দিয়েছেন, মানচিত্রে দিয়েছেন, যে জি, জি, আইনি ব্যাখ্যা মানে এবার ভারতীয় আদালতে যাবে এটা। ভারতীয় আদালতে গেলে ভারতীয় আদালত সিদ্ধান্ত নেবে প্রথমত এক্সট্রাডিশন ট্রিটিতে দেওয়া যায় কি যায় না। আর আপনি যে বলেছেন যে উনি সাজাপ্রাপ্ত, তাহলে ভারতীয় আদালত এটা কিন্তু মানে পররাষ্ট্র মন্ত্রণালয় না, তারা তো দেখতে চাইবে, বাংলাদেশ হাই কমিশনকে বলবে যে বিচার কি হলো, রায় কি হলো, ডিটেলস দেখি। মানে হুম, সহজ কথা, শেখ হাসিনাকে তো ফেরত দিবেই না, এটা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু ওই আদালতে যাওয়ার পর আমাদের যে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এটার ভিতরে যে বিচারে যে অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে, সেগুলো পুরো বিশ্ব জেনে যাবে, পুরো বিশ্ব জানবে। জেনে গেলে এইটা আরেকটা ফাঁদে পড়বে এই সরকার। একটার পর একটা ফাঁদে এবং ফাঁদে সরকারকে ফেলে দেওয়া হচ্ছে। এই সবকিছুর পিছনে সামনে দেখছি আমরা খলিলুর রহমান, পিছনে ইউনূস, এবং আরো যে বিএনপি বিরোধী যে রাজনৈতিক দল, তাদের নাম আমাদের নেওয়ার দরকার নেই, আপনি সবাই বুঝতেছেন। এই সম্মিলিত ভাবে তারেক রহমান সাহেব এখন আসলে, আমি আপনাকে এই এই কথাটা এভাবে বলবো, কোনো দৈবাৎ ঘটনা না ঘটছে, মানে স্বয়ং স্রষ্টা এসে নিজের হাতে ওনাকে রক্ষা করে না দিলে ওনার সরকার আর বেশি দিন টিকবে না, ওনার সরকার পড়ে যাবে। বিকজ কারণটা কি, যে বিদ্যুৎ ঘাটতি তো চরম আকার ধারণ করবে, জ্বালানি ঘাটতি চরম আকার ধারণ করবে, গঙ্গার পানি তো পাবেন না। আর গঙ্গার পানি নিয়ে এই যে এখন যারা বলছে ভারত যেন না, ভারত যেন না, ওরা চাচ্ছে যে আপনি না যান, না গিয়ে চুক্তিটা নবায়ন না হোক, না হলেই ওরা নেমে যাবে মাথায় এই মাঠে, যে এই সরকার চুক্তি নবায়ন করতে পারে নাই। তখন কিন্তু এরাই যে মানা করছে এখন, চেন না চেন না, ওরাই তখন বলবে চুক্তি নবায়ন পারে নাই, ব্যর্থ সরকার। দেখবেন সামনে চলে আসছে। এবং খুবই নিকটবর্তী সেই সময়টা, তারেক রহমান সাহেবকে যদি স্বয়ং স্রষ্টা নিজের হাতে রক্ষা না করেন, ওনার যে সাথে লোকজন আছে, এরাই ওনার সরকারকে খুব দ্রুত, কিন্তু অতি দ্রুত ফেলে দিবেন। এবং
আজকে তারেক রহমান সাহেবের এই মানচিত্র অনুষ্ঠান দেখে আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই। তবে এই অনুষ্ঠানটা তো থেকে যাবে ইউটিউবে। উনি যখন পড়ে যাবেন, ওনার যখন পতন হবে, তখন উনি ওই অনুষ্ঠানটা দেখবেন আর বুঝবেন যে আমরা সত্যি কথা বলেছিলাম। আমরা সত্যি কথা বলেছিলাম যে এই খলিল তারেক রহমানকে একটার পর একটা ফাঁসিয়ে দিচ্ছে। আমেরিকার সাথে সম্পর্ক নিয়ে গেছে চীনে, জানে চীন কিচ্ছু দিবে না, কিন্তু সম্পর্কটা খারাপ করে দিচ্ছে। এখন এই সরকারের আর কোনো পথ নাই। 24 তারিখে এই যে তাজ প্যালেস হোটেলে এখনো বুকিং আছে। আপনি অনেক অবাক হবেন না, আমিও হব না, যে যদি 23 তারিখ এসে শুনি আমরা প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। অনেক না, আমি অবাক হবেন। আপনার সঙ্গে মোটামুটি একমত, মানে আমিও আপনার মতন ফোরকাস্টিং ঠিক করতে চাই না, তবে আমার ধারণা তিনি যাবেন, তাকে ভারতে হ্যাঁ, যেতে হবে। এবং উনি এই নাটকটা করছে কেন সেটাও বুঝাই। মানে উনি এই যে ওনার যে পাকিস্তান পন্থী যে লোকগুলা বাংলাদেশে আছে, হুম, হুম, ভারত বিরোধী যে অপশক্তি, এদেরকে বোঝানোর জন্য যে দেখো আমরা ভারতের সাথে যুদ্ধ করছি, তর্ক করছি, লড়াই করছি, আমরা ঠিক আছি। এরপরে বলবে যে ওই যে বললো যে চিফ প্রসিকিউটর বলেছেন আইনি প্রক্রিয়া চলছে। দেখেন প্রবলেম কিন্তু সলিউশনের কথা বলছেন, আইনি প্রক্রিয়া চলছে, তাহলে কি হলো? প্রত্যাবর্তন বলেন আর প্রত্যর্পণ বলেন, ওটা তো আইনি প্রক্রিয়া চলছে, উনিই বলে ফেলছেন। কালকেই শুনবেন যে ওই ওসমান হাদির যে খুনি, ওদেরও আইনি প্রক্রিয়া চলছে, ফেরত দিবে। আসলে একজনকেও ফেরত দিবে না ভারত, না শেখ হাসিনাকে দিবে, না আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে দিবে, না ওসমান হাদির হত্যাকারীদেরকে দিবে। কেন? কারণ ভারতের মনে আপনি সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন। আপনি ভারতের যে আন্তরিকতা সেখানে আপনি খেলেছেন। আপনি মানে খলিল খেলিয়েছে বিএনপি সরকারকে। কারণ খলিল চেয়েছিল যেন এই প্রতিবেশী রাষ্ট্রের একটি সন্দেহের তালিকা আপনি চলে যান, এবং খলিল ভালো করে জানে পাকিস্তান বাংলাদেশকে কিছু দিতে পারবে না। এখন 16 কালা পূর্ণ করে বিএনপিকে ডুবিয়ে দিয়ে এই ডক্টর খলিলুর আপনার দেখবেন, আমার কাছ থেকে আজকে লিখে নেন, উনি আমেরিকায় বসে গিয়ে বড় বড় বয়ান দিবে। তখন আমি এটা বলেছিলাম, সেটা করে নাই, সেটা করলে ওটা হতো, এগুলা বলবে। কারণ এইগুলো কোনো দুষ্ট লোক, আলী রিয়াজ, এই খলিলুর রহমান, আসিফ নজরুল, এগুলো সব দুষ্ট লোক। এদেরকে আপনি যখন এনে কোলে বসাবেন, তারা আপনাকে ছুরি মেরে দিয়ে যাবে। আমি স্রষ্টার কাছে দোয়া করি যে তারেক রহমান সাহেব যেন টিকে থাকেন ক্ষমতায়, জি। এবং এটা সবাই দোয়া করি আমরা। কিন্তু উনি টিকতে চাচ্ছেন না, আমরা দোয়া করলে কি হবে? আমরা আরেকটি প্রসঙ্গে যাই, একটু ছোট করে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আলোচনার মধ্যে এর মধ্যে চলে এসেছে জাতিসংঘের একটি বিশেষ প্রতিবেদনের, যে নিরাপত্তা পরিষদের যে বিশেষ প্রতিবেদন, সেখানে বলা হলো কদিন আগে বাংলাদেশে আহ আল কায়দা তাদের একটি বিশেষ সেল খোলার চেষ্টা করছে। এবং এ বিষয় নিয়ে তো আপনি অনেক কথা বলেছেন, এবং এই আলোচনাতেও এর মধ্যে কিছু হিন্টস দিয়েছেন। এটির পিছনে কি কোনো খেলা আছে, নাকি সত্যি সত্যি আল কায়দার একটি বিশেষ সেল খোলার চেষ্টা করা হচ্ছে, জঙ্গি তৎপরতা বাড়ছে? এবং আমি আরেকটা নিউজ দেখলাম যে ডক্টর ইউনূসের সময় যারা জেল ভেঙে পালিয়েছিল জঙ্গিবাদী কার্যক্রমের সাথে অভিযুক্ত, বা যাদের জামিন হয়েছে, এরকম সম্ভবত, আমার যদি খুব বেশি ভুল না হয়ে থাকে, 142 জনের কোনো নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। জেল কর্তৃপক্ষের কাছে যে রেকর্ড ছিল, সেই রেকর্ড নথিপত্র কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি খুব স্বাভাবিক কোনো ঘটনা? জেল কর্তৃপক্ষের কাছে নথি ধরেন গায়েবও হতে পারে, পুরাই দিতে পারে, কিন্তু সেই নথি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, সেই নথি তো সংশ্লিষ্ট আদালতে আছে। গায়েব হওয়ার কোনো সুযোগ নাই, গায়েব করে দেওয়া হচ্ছে। দ্বিতীয় কথা হলো যে আল কায়দার যে হঠাৎ করে আসছে, মানে আল কায়দা তো আর কি, মানে রকেট নিয়ে নেমে যায়নি বাংলাদেশে। আল কায়দা তো ঢুকেই ছিল, ইউনূস তো আল কায়দাকে ইনভাইট করেছে, ইউনূস লস্করে তৈয়বাকে ইনভাইট করেছে, এটা তো সবাই জানে। এবং এই যে বোমাগুলা আপনি আপনার কন্টেন্টে বলেছেন যে প্রেসার কুকার বোমা, এটা লস্করে তৈয়বা এবং আল কায়দা ছাড়া অন্যরা কেউ ব্যবহারও করে না। আর আমরা তো বাংলাদেশে এটা দেখিও নাই এর আগে। এই যে আহ, জাতিসংঘে যেটা এসছে, এটা সাবধান বাণী না, এটা একটা ধমক, ভয়ঙ্কর ধমক। এবার আপনি নিশ্চিত থাকুন যে বিএনপি সরকার যদি এই জঙ্গি ইস্যু নিয়ে আরো একটু খেলতে চায়, যেটা খেলেছে অলরেডি এই পাইপ বোমা ইত্যাদি নিয়ে, হুম, হুম, হুম। এখনো বলছেন নিও জেএমপি। ভাই, জঙ্গি সংগঠনের নাম এরকম এই ইংরেজি হয় না,
এটা মিষ্টি বা বিরিয়ানির দোকান না, নিউ অমুক মিষ্টান্ন ভান্ডার, নিউ অমুক বিরিয়ানির দোকান। আপনারা স্বীকার করেন এটা আল কায়দা, আপনারা স্বীকার করেন এটা লস্করে তৈয়বা, কারণ এই বোমাগুলো তো তারা বানায়, স্বীকার করেন। স্বীকার কিন্তু এখনো করছেন না। না করার ফলে আপনি গ্যারান্টিড থাকেন যে এই বিএনপি সরকারের উপরে, বিএনপি সরকার মানে সবার উপরে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সবার পক্ষ থেকে একটার পর একটা নিষেধাজ্ঞা আসবে। এক, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে পত্র পাঠ বিদায় করে দেওয়া হবে, এবং তখন তারেক রহমান সাহেব বুঝবেন যে ওনাকে কিভাবে নানান দিক থেকে স্যাবোটেজ করে দেওয়া হয়েছে। খলিলুর রহমান তারেক রহমানের জন্য আর অসংখ্য আন্তর্জাতিক শত্রু না হলেও প্রতিপক্ষ দাঁড়া করাচ্ছেন। আর ওই যে পাকিস্তান পাকিস্তান যেটা বলেন বা মানুষ বলে, পাকিস্তান তো কোনো কিছু করার, সহযোগিতা করার শক্তি রাখে না, তো ভিখারি রাষ্ট্র। আর পাকিস্তান কিছু করবেও না। পাকিস্তান চায় বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, এবং সেই স্বপ্নটা তাদের পূরণ হবে। সেই স্বপ্নের দিকে বাংলাদেশ এগোচ্ছে। তারেক রহমান সাহেব 17 বছর পর যখন এই দেশে এসেছিলেন, একটি পরিকল্পনা নিয়ে উনি বলেছেন, এখন আমি ওনাকে বলেই দিচ্ছি যে আপনি রিটার্ন টিকিট কেটে ফেলতে পারেন, আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আপনি আমার কথা বিশ্বাস করার একেবারেই দরকার নেই, আপনার রিটার্ন টিকিট রেডি রাখেন, আপনি চলে যাবেন। কেন চলে যাবেন সেটা আপনি, এই ভারত সফরটা বাতিল হোক, তার 15 দিন বা 1 মাসের মধ্যে আপনি টের পাবেন। যখন টের পাবেন তখন বুঝবেন খলিল কত বড় ক্ষতি করেছে, তখন অনেক দেরি হয়ে যাবে। আমার শেষ প্রশ্ন, আমরা খুব দ্রুতই শেষ করব। তার আগে যে উত্তরটি চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আপনি বলছেন ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা একটা পর একটা নিষেধাজ্ঞা দেবে, এই নিষেধাজ্ঞার বিষয়গুলো শেখ হাসিনা সরকারের শেষ সময়ে এসে অনেক বেশি উচ্চারিত হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞার বিষয়টি দেখেছিও। র্যাবের উপরে তো নিষেধাজ্ঞা দেওয়া হলো 2022-এর দিকে সম্ভবত, বা 2021-এর দিকে। তারপরে বিভিন্ন জনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আমি জাস্ট এটি টানছি এই কারণে যে ডিপ স্টেট বলি, মার্কিন প্রশাসন বলি, ইউরোপীয় ইউনিয়ন বলি, তারা তো সবাই আওয়ামী সরকারের বিরুদ্ধে ছিল। তার আওয়ামী সরকারের পতনটি চাইছিল এবং নানান প্রক্রিয়ায় সেই পতনটি হয়েছে প্লট নির্মাণের মাধ্যমে, আমরা সবাই জানি। বিকল্প তো বিএনপি ছিল। সেই বিএনপি কে নিয়ে কেন তারা এখন খেলতে চাইবে বা তাদের বিরুদ্ধে একটার পর একটা নিষেধাজ্ঞা দেবে? বিএনপি তাদের বিকল্প ছিল না, তাদের বিকল্প ছিল ইউনূস। যেহেতু ইউনূসের জনসমর্থন ছিল না, সেই জন্য বিএনপি ক্ষমতায় এসছে। আর দেখুন, একদম সাম্প্রতিক সময় যে নেপালে রেজিম চেঞ্জ হলো, এখন কিন্তু নেপালে আবার এই পাশার দান উল্টে যাচ্ছে, খেলাই ঘুরে যাচ্ছে। বাংলাদেশেও ঘুরবে। শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন, ওনার দণ্ড আপনি নিশ্চিত থাকুন, সেই দণ্ড স্থগিত হবে, যেরকম আবুল কালাম আজাদ সাহেবের হয়েছে হবে। এই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে, সবকিছু হবে। কিন্তু তারেক রহমান সাহেব অনেক দেরি করছেন। ওই আমরা ছোটবেলায় একটা প্রবাদ শুনতাম, বইয়ে পড়তাম, আপনিও পড়েছেন, যে ডাক্তার আসার আগেই রোগী মরিয়া গেল। তো ওই অবস্থার দিকে এগোচ্ছে দেশ, জাতি, সরকার। আমাদের জন্য কোনো দুঃসংবাদ না, কারণ আমাদের দেশ চলবে, দেশ উন্নতির দিকেই যাবে আবার ভবিষ্যতে। তারেক রহমান সাহেব যে সুযোগটা পেয়েছিলেন 17 বছর পর, সেই সুযোগটা উনি একেবারে হাতছাড়া করেছেন, হেলায়